ইস্যুর ক্ষেত্রে যে ভিসা ইনক্রিজ হয়েছে, ভিসা ফি কি ইনক্রিজ হয়েছে সেটাও যদি একটু স্টুডেন্টদেরকে একটু স্মরণ করিয়ে দেন। রাইট, তাই এইটার ক্ষেত্রে আমরা দেখেছি যে রিসেন্টলি ফিজ একটু বেড়েছে। আমরা যেটা দেখেছি যে 2nd of জানুয়ারি থেকে শুধু মেইনটেনেন্সের ক্ষেত্রে একটা চেঞ্জেস এসেছে, যেটা ছিল আপনার, আমরা জানেন যে মেইনটেনেন্সের ক্ষেত্রে মেইনটেনেন্স বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই দেশে থাকা খাওয়ার জন্য যে আপনাকে মেইনটেনেন্স ফান্ড দেখাতে হয়, যে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, সেখানে হয়তো একটু চেঞ্জেস আসবে। 2nd of জানুয়ারি থেকে দেখা যাচ্ছে যে এটা ইনক্রিজ হয়ে এটা হয়ে গেছে 1483 পাউন্ড পার মান্থ, এবং ইন টোটাল যদি আমরা 9 মান্থ দেখি যেটা ব্যাংকে রাখতে হবে সেটা হচ্ছে আপনার 13,347 পাউন্ড। তো 13,347 পাউন্ডের ইকুইভ্যালেন্ট যে টাকাটা আসবে বিডিটিতে, সেই টাকাটা প্লাস আপনার ডিউ টিউশন ফিজ। আপনি যদি টিউশন ফিজের একটা অংশ দিয়ে থাকেন তাহলে বাকি অংশটাও এই ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্যারিস্টার সঞ্জয়, এবার আমরা একটু ফিরে আসি যে কি পরিবর্তন এসেছে স্টুডেন্ট ভিসাগুলোতে। তো একটা বিষয় পরিষ্কার যে যুক্তরাজ্য সরকার তার নীতিগত সিদ্ধান্ত একটা বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে। সো ডেফিনেটলি এটা হয়তো আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে না হলেও অন্তত নেক্সট সেশন সেপ্টেম্বরের দিকে দরজা তাদের খুলতেই হবে, তা না হলে বেতন দিতে পারবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, 75% ইউনিভার্সিটি গুলো শিক্ষকদের বেতন দিতে পারবে না। আপনি এখন যদি চেঞ্জেস গুলো আমাদেরকে একটু বলেন যে তাদের কি পরিবর্তন আদতে এসেছে স্টুডেন্ট ভিসায়। না, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তানভীর ভাই তেমন বেশি বিরাট কোনো চেঞ্জেস নাই, বাট আমরা যেটা দেখেছি যে 2nd of জানুয়ারি থেকে শুধু মেইনটেনেন্সের ক্ষেত্রে একটা চেঞ্জেস এসেছে, যেটা ছিল আপনার, আমরা জানেন যে মেইনটেনেন্সের ক্ষেত্রে মেইনটেনেন্স বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এই দেশে থাকা খাওয়ার জন্য যে আপনাকে মেইনটেনেন্স ফান্ড দেখাতে হয়, যে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়, সেখানে হয়তো একটু চেঞ্জেস আসবে। প্রিয় দর্শকদেরকে বলবো যারা এই অ্যাপ্লিকেশন করবেন তারা আইনটা একটু দেখে নেবেন, কারণ আগে যেটা ছিল আপনার জানেন যে এখানে দুই রকম মেইনটেনেন্স ফান্ড রয়েছে, একটা হচ্ছে ইনার লন্ডন আর একটা হচ্ছে আউটার লন্ডন। সো লন্ডনের ভিতরে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার ক্ষেত্রে আপনি জানেন যে লন্ডনে যেহেতু একটু লিভিং কস্ট বেশি সাধারণত, তো এখানে মেইনটেনেন্সটাও একটু বেশি দেখাতে হবে আপনাকে। তো আগে যেটা ছিল দেখেছি, এটার কথাই বলছেন তো আপনি? ফুল টাইম স্টুডেন্ট নট এলিজিবল ফর বেনিফিট, না আমি ভাই সরি, এটা নট দিস ওয়ান। ওকে, আমাদের আরেকটা মেইনটেনেন্সটা আমি বের করছি মেইনটেনেন্সটা। দ্যাটস ডিফারেন্ট থিং। আচ্ছা, ওই যে কস্ট 1334 পাউন্ড যেটা বৃদ্ধি করেছে, 1334 পাউন্ড পার মান্থ করে এটাকে 9 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় হতো আর কি, কিন্তু 2nd of জানুয়ারি থেকে দেখা যাচ্ছে যে এটা ইনক্রিজ হয়ে এটা হয়ে গেছে 1483 পাউন্ড পার মান্থ, এবং ইন টোটাল যদি আমরা 9 মান্থ দেখি যেটা ব্যাংকে রাখতে হবে সেটা হচ্ছে আপনার 13,347 পাউন্ড। তো 13,347 পাউন্ডের ইকুইভ্যালেন্ট যে টাকাটা আসবে বিডিটিতে, সেই টাকাটা প্লাস আপনার ডিউ টিউশন ফিজ। আপনি যদি টিউশন ফিজের একটা অংশ দিয়ে থাকেন তাহলে বাকি অংশটাও এই ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। সে ফর এক্সাম্পল 10,000 পাউন্ড টিউশন ফি, আপনি 5,000 পাউন্ড দিয়েছেন, সো এই 13,347 পাউন্ডের সাথে যে ডিউ টিউশন ফিটা রয়েছে 5,000 পাউন্ড, এটাও আপনাকে দিতে হবে। ইয়েস তানভীর ভাই, আমরা একটা ইউকেএস ডাটা পেয়েছি, এই যে আপনি যেটা বলছিলেন যে 14,000 সামথিং 9 মান্থস এন্ড 1136 পার মান্থ আউটসাইড লন্ডন, এটাই তো? যে আউটসাইডে লন্ডনে ছিল হচ্ছে আপনার 1,023 পাউন্ড পার মান্থ, এটাকে বেড়ে হয়ে গেছে এখন 1,136 পাউন্ড পার মান্থ, এবং ফর 9 মান্থ এটা হয়ে গেছে আপনার 10,224 পাউন্ড। সো দর্শকরা অবশ্যই জানতে হবে আমি ইউনিভার্সিটি কোথায় ভর্তি হচ্ছি, আমি কি ইনার লন্ডনের ভিতরে কোনো ইউনিভার্সিটিতে পড়ছি নাকি আউটসাইডে পড়ছি। এটা ইমিগ্রেশন রুলটা এইরকম, যদি আপনার 1 পাউন্ডও কম থাকে ইউর অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজড। সো প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা ভেরি কেয়ারফুল থাকবেন, প্রয়োজন বোধে মেইনটেনেন্সের ক্ষেত্রে সবসময় যেই এক্সাক্ট অ্যামাউন্টটা লাগবে তার থেকে কিছু বেশি অ্যামাউন্ট সবসময় আপনারা
ব্যাংকে রাখবেন, কারণ হচ্ছে আপনারা জানেন যে পাউন্ডের ক্ষেত্রে, ডলারের ক্ষেত্রে বাংলাদেশের টাকার যে মান খুব দ্রুত ওঠানামা করে। আমি যদি বলি একটা উদাহরণ দিয়ে, যে গত 1 মাস আগে যেখানে 1 পাউন্ড সমান ছিল 160 টাকার উপরে, এখন হয়তো 150 এর নিচে চলে গেছে। সো এই যে ফ্লাকচুয়েশনটা, এটা আপনার মাথায় রেখে আপনারা বেশি টাকা কিছু ব্যাংকে রাখবেন, সো দ্যাট এটার দাম বাড়লে বা কমলেও যাতে আপনার রিকোয়ারমেন্টসটা যাতে আপনি যখন এট দ্য টাইম অফ মেকিং দ্য ডিসিশন, যখন হয়তো ডিসিশনটা দিবে, তখন যাতে আপনার কম বা মানে বাড়লেও যাতে আপনার রিকোয়ারমেন্টসটা আপনি ফুলফিল করতে পারেন, এই ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক। আচ্ছা, ব্যাচের সঞ্জয়, আরেকটা বিষয় আপনি শেয়ার করতে চাচ্ছিলেন যে কস্ট ইস্যুর ক্ষেত্রে যে ভিসা ইনক্রিজ হয়েছে, ভিসা ফি কি ইনক্রিজ হয়েছে, সেটাও যদি একটু স্টুডেন্টদেরকে একটু স্মরণ করিয়ে দেন। রাইট, তাই এটার ক্ষেত্রে আমরা দেখেছি যে রিসেন্টলি ফিজ একটু বেড়েছে, স্পেশালি আপনি জানেন যে কজ অ্যাসাইন করতে আগে যেই টাকাটা লাগতো হচ্ছে প্রথমে এটা ছিল আপনার 199 ফর দ্য লং টাইম, 199 পাউন্ড ছিল আপনার যে কোনো স্পন্সর যদি তার কস্টটা ইস্যু করতে চায়। তো এটা বেড়ে হয়েছিল আপনার লাস্ট ইয়ারে 234 পাউন্ড, এবং এখন এক লাফে উইদাউট গিভিং এনি স্পেসিফিক নোটিস আপনার 16th অফ জানুয়ারিতে এটা বেড়ে হয়ে গেছে 234 থেকে 525 পাউন্ড, হুইচ ইজ এ ম্যাসিভ ইনক্রিজ, প্রায় 100%-এরও বেশি, সো ডাবলের দ্বিগুণেরও বেশি। সো আমি এক্সকিউজ মি, তো প্রিয় দর্শকদের বলবো, আসলে এটা তো আপনার যারা অ্যাপ্লিক্যান্ট তারা তো আর এই জিনিসটা দেয় না, এটা হচ্ছে এমপ্লয়াররা দেয়। এমপ্লয়াররা যখন কস্টটা অ্যাসাইন করে আপনাকে দিবে, তখন তাদেরকে এটা পে করতে হয়। দেন অবভিয়াসলি এটা কিন্তু এমপ্লয়ারের উপর ডে বাই ডে একটা বিরাট চাপ পড়ছে, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিগত কয়েক বছরে মিনিমাম ওয়েজেস কিন্তু বেড়ে গেছে অনেক। আপনারা আরো দেখেছেন যে আপনার এসওসি কোডে যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইয়েতে বেতন কিন্তু বেড়ে গেছে ম্যাসিভলি। আপনারা দেখেছেন যে 26,200 থেকে চলে গেছে মিনিমাম স্যালারি হয়ে গেছে আপনার 38,700 ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি কেয়ারের ইয়েটা বাদ দিয়ে বলছি। সো এই যে ম্যাসিভ ইনক্রিজ আপনার এইটা বাড়ছে, তারপর আপনার এই আগামী এপ্রিল থেকে আবার আপনি অবশ্যই জানেন বিষয়টা যে ইয়ে কিন্তু বেড়ে যাচ্ছে, আপনার মিনিমাম ওয়েজেস আবার বাড়ছে 12.5 পাউন্ডের মতো, আমি এক্স্যাক্টলি এটা জানছি না, বাট এই যে বাড়ছে, এইগুলো কিন্তু টেকনিক্যালি আপনার এমপ্লয়ারদের উপর ধীরে ধীরে চাপটা বাড়ছে, তাদের কমপ্লায়েন্সের জন্য যে চাপ তো বাড়ছেই, এট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়ালি এদের কিন্তু চাপটা বিরাট বেড়ে যাচ্ছে, কারণ বেতন বেশি দিতে হচ্ছে, কস্টের জন্য ইয়ে দিতে হচ্ছে, কস্টটা অ্যাসাইন করার সময় আরেকটা পেমেন্ট আছে যেটাকে আমরা বলি আইএসসি, ইমিগ্রেশন স্কিল চার্জ। এক একটা কস্ট অ্যাসাইন করার সময় আপনার এই কিছু কিছু এক্সেপশন ছাড়া এই এটা আপনার আইএসসিটা কিন্তু পে করতে হয়, এটাও কিন্তু লট অফ মানি। এটা আপনার ছোট ছোট কোম্পানির জন্য যাদের 50 নিচে এমপ্লয়ি রয়েছে, তাদের প্রতি বছর কস্ট ইস্যু করার জন্য 368 পাউন্ড দিতে হচ্ছে। সো দ্যাটস এ লট ম্যাসিভ অ্যামাউন্ট, আই মিন লট অফ মানি, যখন কস্টটা অ্যাসাইন করে সেই সাথে তারা আবার নতুন করে বৃদ্ধি করলো। আরেকটা ইয়ে বেড়েছে তানভীর ভাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে ন্যাচারালাইজেশন ফি, আপনি যখন সেটেলমেন্ট পাওয়ার পর ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করবেন, এই সিটিজেনশিপের ফিটা ছিল 1500 পাউন্ড, 1500 পাউন্ড ছিল, প্লাস 130 পাউন্ড প্রথমে ছিল, 80 পাউন্ড ছিল আপনার ওই যে কাউন্সিলে গিয়ে যে ওথ নেওয়া হয়, হ্যাঁ, ওথ নেওয়ার জন্য ছিল 80 পাউন্ড, তারপর এটা করলো তারা 130 পাউন্ড বাড়িয়ে, তো টোটাল ছিল আপনার 1630 পাউন্ড।